ধরেন আপনার আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়া হচ্ছে কিন্তু মুক্তি পাচ্ছে না। আবার আমরা দেখলাম রাজশাহী ডিভিশন সহ বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে একেবারে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের যারা সংগঠিত করতে পারে এরকম সক্ষম নেতাদের শোন অ্যারেস্ট করানো যেন হয়, যে তাদেরকে জামিন দেওয়া হবে না। যদি কোনো মামলায় তারা জামিন পেয়েও থাকে তবে তাদেরকে যেন আবার অন্য মামলায় আটক করানো হয়। একটা নজিরবিহীন এই নির্দেশ। এর বাইরে যদি দেখি যে সেনাবাহিনীতে বেশ বড় ধরনের রদবদল হচ্ছে। হঠাৎ করে সেনাবাহিনীতে এত রদবদল, গত সপ্তাহে একটা বড় রদবদল হলো, এর কাহিনীটি কি? একটা একটা করে যদি শুরু করতেন। ধন্যবাদ। প্রথমে কোনটা দিয়ে শুরু করি? পুলিশের গ্রেপ্তার? জি। আচ্ছা, এখন কথা হলো যে মঞ্জু ভাই, শুরু করার আগে আপনি যদি একটু সেন্টারে এসে বসতেন, আপনি আপনার হাতের বাঁ দিকে একটু হালকা আগায় যান। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো ধরুন যে আপনাকে আমি ম্যাচটা ছেড়ে দেব, আপনার সাথে আমার একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, আমি ম্যাচটা ছেড়ে দেব, অর্থাৎ ম্যাচটা আমি ফিক্স করব, পাতাবো। তখন আমাকে কিছু নিখুঁত অভিনয় করতে হবে। বল করতে করতে আমাকে ওই পায়ে টান পড়লো, শিরায় টান পড়লো, এইসব শো করতে হবে। তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা বুঝতে পারছিলাম গত কয়েক মাস ধরে যে দুইটি তো দল মাত্র, এনসিপি কে তো আমরা দল যদি মনে না করি, দুইটি মাত্র দল, একটি বিএনপি, একটি জামাত, এবং দুইটি প্রধান প্রধান শক্তি এই দুইটি দলের পেছনে কাজ করছে। দুইটা শক্তি কিন্তু সমান সমান যারা কাজ করছিল। তো তারা একসময় ভাবলো যে জামাতকে তুলে আনবে, আবার আরেকটা গ্রুপ ভাবলো জামাতকে তুলে আনলে আমাদের সমস্যা হবে, সুতরাং বিএনপি কে তুলে আনবে। এই জায়গায় একটা খেয়াল করবেন যে বাংলাদেশের ভালো হবে কিসে, এই বিষয়টা কিন্তু এই জায়গাটায় নেই। এই জায়গাটায় আসছে দুইটি বড় শক্তির, সেই শক্তির সাথে আরো শক্তি আছে, সেই প্রধান দুইটি বড় শক্তি মনে করছে তাদের কোনটা উপকার হবে কোন দলটি আসলে, তারা সেই কাজটি করছে। তো সেই কাজটি করতে যে যখন আপনি আপনার বন্ধুকে বলতে হয় যে তোর শত্রু, তাকে আমাকে বিশেষ কারণে বন্ধু বানাতে হচ্ছে এবং তাকে আমাকে এই জায়গাটায় আনতে হচ্ছে, তখন আমাকে কিছু ধাপ্পাবাজি করতে হয়, কিছু মিথ্যা কথা বলতে হয়, কিছু বানিয়ে বানিয়ে বলতে হয়। সেই বানিয়ে বানিয়ে বলা কথাগুলোই আমাদের দেশের বেশিরভাগ জনগণ বিশ্বাস করে বসে আছে। ইভেন আমি আপনিও বিশ্বাস করে বসে আছি যে ভারত কিছু শর্ত দিয়ে বিএনপিকে ভোটে জয়ী হতে সাহায্য করেছে। এটা মোটামুটি প্রতিষ্ঠিত, যদিও এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে ভারত কিভাবে সাহায্য করেছে, কোন কাগজের বলে সাহায্য করেছে, কোন চুক্তি হয়েছে, সেই চুক্তিতে কয়টি শর্ত ছিল, সেই শর্তের গ্রুপগুলোর ভেতরে কোনটি প্রধান প্রধান শর্ত, কোনটি আগে পালিত করতে হবে, এরকম কোনো বিষয় কিন্তু কেউ বলতে পারছে না। কিন্তু ওভারঅল সবাই জানি আমরা যে ভারত এখানে সর্বতোভাবে সহায়তা করেছে যেন জামাত ক্ষমতায় না আসে। এখন বিএনপির জায়গায় যদি আপনি সিএনপি ধরেন, তাতেও ভারতের কোনো আপত্তি নেই, জাতীয় পার্টি হলেও ভারতের কোনো আপত্তি নেই, যেহেতু আওয়ামী লীগ নেই এখানে, জামাতকে ঠেকাতে হবে। তো সেই জন্য বিএনপিকে কিছু শর্ত, আমি এই শর্তগুলোকে গায়েবী শর্ত বলছি, সেই গায়েবী শর্তগুলোর একটি হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অবিলম্বে ক্ষমতাসীন হওয়ার পরে ছেড়ে দিতে হবে, পালাক্রমে এদেরকে ছেড়ে দিতে হবে। আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নিতে হবে। এরপরে আওয়ামী লীগকে নিয়ে দেশকে একটি ইনক্লুসিভ বাংলাদেশ, অর্থাৎ আওয়ামী লীগ তাদের মতো রাজনীতি করবে, আপনারা আপনাদের মতো রাজনীতি করবেন, সবাই সবার মতো রাজনীতি করবে। তো ব্যাপারটা অনেকটা আপনার সেই গল্প বলার মতন আর কি, আমরা শৈশবে যে গল্প শুনতাম সেরকম আর কি, যে নোটে গাছটি আমার কথা ফুরলো, নোটে গাছটি মুড়লো। তো ব্যাপারটা তো সহজ না যে আপনি 17 বছর পর আপনার দল ক্ষমতায় আসছে, আপনি কতগুলো শর্ত মেনে নিয়ে আসছেন এবং শর্তগুলো পালিত না হলে আপনাকে তো তারা ঘাট ধরে বের করে দিতে পারবে না। সুতরাং ভারতের সঙ্গে বিএনপির নির্বাচন পূর্ববর্তী সময়ে যত শর্তই থাকুক, সেটা লিখিত হোক, মৌখিক হোক, যেভাবেই হোক, সেই শর্ত পালন করতে হবে, এরকম কোনো দায় বিএনপির নাই। সেই কারণে
আওয়ামী লীগের একটি দুটি নেতাকে ছাড়া হচ্ছে, কোথাও কোথাও ছাড়া হচ্ছে, আবার কাউকে কাউকে ছেড়ে আবার জেল গেটেই আবার গ্রেপ্তার করা হচ্ছে, যেমন রাজশাহীর কথাটা আপনি বললেন। এটা তো সোশ্যাল মিডিয়াতে এসেছে অফিসিয়াল ঘোষণা দিয়ে, রীতিমতো নোট ইস্যু করে, এবং সেখানে মার্ক করা হয়েছে ফ্যাসিস্ট দল। তো আমার জীবদ্দশায় আমি আজ পর্যন্ত কোন ডিপার্টমেন্ট থেকে কতগুলো কথা শুনিনি, যেগুলো ওই ইউনূস সাহেবের আমলে 18 মাসে শুনেছি, আর এই যে বিএনপির মাত্র 15 দিন শাসনে শুনলাম। ইউনূস সাহেবের 18 মাসে শুনেছি পুলিশের একজন আইজিপি বা ডিআইজি উনি বলেছিলেন চাঁদাবাজ ধরতে পারলে গলা কেটে ফেলবো। কোন পুলিশ কর্মকর্তা এরকম বলতে পারেন না, গলা কেটে ফেলবে। সেই কর্মকর্তাই আবার বলছিলেন যে ভারত যদি এরকম করে তাহলে আমরা যুদ্ধ ঘোষণা করব। ওনার মগজে এইটুকুও ছিল না যে উনি পুলিশ, উনি সেনাবাহিনীর লোক নন, উনি সৈনিক নন, উনি পুলিশ। তো যাই হোক, উনি বিদায় হয়েছেন গতকালকে না গত পরশু উনি বিদায় হয়েছেন। এখন এই নতুন পুলিশের কাছ থেকে আমরা শুনলাম পুলিশ কখনো কোনো রাজনৈতিক দলকে এই ধরনের বিশেষণ ব্যবহার করতে পারে না, অফিসিয়াল নোটে পারে না। যদি পারতো তাহলে 71 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের পুলিশ জামাতের এগেনস্টে যতগুলো বিবৃতি দিয়েছিল প্রত্যেকটা বিবৃতির উপরে লেখা থাকতো যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, রাজাকার আলবদর দলকে এই করা হবে সেই করা হবে, ব্লা ব্লা ব্লা। আমরা কি দেখেছি? কোন নজির আছে? নেই। শেখ হাসিনার যে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত শাসনকাল, বা 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত শাসনকাল, কখনো পুলিশের বহু বদনাম আছে ওই সময়। সে শেখ হাসিনার শাসনকালের শেষ দিকে বেনজির আহমেদের সময় থেকে পুলিশের উপরে প্রচুর বদনাম আছে, এবং সে বদনামের অনেকগুলো বিষয় প্রমাণিত। কিন্তু কখনো বলেনি যে জামাত একটি রাজাকারের দল বা অমুক একটি রাজাকারের দল অফিসিয়াল চিঠিপত্রের ভিতরে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আপনি আপনার পুলিশকে ক্লিন চিট দিচ্ছেন যে আপনার যা খুশি, আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এইভাবে কাজগুলো করতে পারেন, তাতে মানবতা লঙ্ঘিত হবে না। এট দ্য সেম টাইম আপনি আপনাকে যারা বসিয়েছে মনে করছেন, বা আপনাকে যারা পিছন থেকে মদত দিচ্ছে তাদেরকে আপনি বোঝাচ্ছেন এই তো আমি ছাড়ছি একজন দুইজন করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে স্ববিরোধী। এই জিনিসগুলোর বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কিছু করণীয় নেই, এই জন্য কারণ বাংলাদেশের জনগণ কিন্তু একাট্টা হয়ে ভোট দিয়ে বিএনপিকে জেতায়নি। একটা বিশাল অংশের জনগণ ভোটদানে বিরত ছিল। যদিও আমরা মনে করি যে আওয়ামী লীগের একটা বড় অংশ জামাতকেও ভোট দিয়েছে, বিএনপিকেও ভোট দিয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ যেহেতু নেই সেটা আমরা বলতে পারি না, কিন্তু জনগণের কিছু করণীয় নেই। এটাতে করণীয় আছে রাজনৈতিক দলগুলোর। আজকে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে আছে সেই দলগুলোরই বলার কথা যে এই ধরনের বক্তব্য, এই ধরনের হিপোক্রেসি আপনারা করবেন না। যদি ছাড়তে হয় আপনারা স্টেট ছাড়বেন, আর ছাড়তে না হলে তার যে মামলা আছে সেই মামলা আপনারা এগিয়ে নেবেন, পরিচালনা করবেন, আদালতের যা রায় হবে সেই রায় হবে। কিন্তু আপনারা একজন দুজন ছাড়বেন, বিশেষ বিশেষ লোককে ছাড়বেন, আবার জেল গেটে গ্রেপ্তার করবেন, আবার বলবেন যে কোনো উপায়ে হোক তাকে আবার নতুন করে গ্রেপ্তার করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে সরাসরি স্ববিরোধিতা, এবং সরকার যদি এটা চালাতে থাকে, যদিও সরকারের এটা কোনো সমস্যা নেই, কারণ বাংলাদেশে তো এখন হিতোপদেশ দেওয়ার বা সৎ পথে চলার জন্য চাপ দেওয়ার মতন কোনো শক্তি নেই। আপনি যদি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ক্ষমতার বাইরে থাকতো, তারাই বিষয়গুলো নিয়ে চাপ দিত। যে দলটি ক্ষমতার বাইরে আছে সেই দলটি বিএনপির এইসব অপরাধকে তারা আমলে নেবে না। চাপ দেওয়ার জন্য দল নাই এটা যদি বলেন, তাহলে হঠাৎ করে আমরা দেখলাম গতকাল উমামা ফাতিমাকে ওই একটা প্রোগ্রামে অংশ নিচ্ছে, তার পাশে বদুল আলম মজুমদার। তারা কি আবার চাপ দেওয়ার জন্য ফিরে আসছে কিনা? তারা ফিরে আসছে না, তারা চলে গেছে এটা মনে করছি না আমি। তারা চলে গেলে তখন তো ফিরে আসার প্রশ্ন আসে। তারা চলে গেছে এটা আমি মনে করছি না, কারণ হাজার হাজার লোকজন বদল করে বিএনপির পন্থী লোকজনকে বসানো হলেও এখন পর্যন্ত আমার যা অবজারভেশন তাতে 60% ইউনূস সাহেবের লোকজন এখনো প্রশাসনে বসে আছেন, যাদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন না।
হুম। কারণ হচ্ছে যে আপনি একজন জামাতি এবং একজন আওয়ামী লীগার, এক লোকের ভিতরে এই দুটো সত্তা থাকলে আপনি সহজে তাকে চিহ্নিত করতে পারবেন। রাতারাতি ওই লোকটা আওয়ামী লীগ হতে পারবে না, রাতারাতি আওয়ামী লীগের ওই লোকটি জামাতি হতে পারবে না। কিন্তু একজন ইউনূস সাহেবকে পছন্দ করে, ইউনূস সাহেব কর্তৃক ডিপুটেড, আবার বিএনপি কেও সমর্থন করে, বিএনপির এই আশাটাকে তারা অভ্যর্থনা জানায়, এই টাইপের লোকদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, বেছে বের করতে পারবেন না। সেই হিসাবে প্রশাসনে প্রচুর পরিমাণে উমামাদের লোকজন রয়ে গেছে, ইউনূস সাহেবের লোকজন রয়ে গেছে, অফিসিয়ালি যে কয়েকজন আছে সে তো আছেই, আনঅফিসিয়ালি যেগুলো রয়ে গেছে তারা চলে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। ইউনূস সাহেব এখনো এই সরকারের ভেতরে তার যে কলকাঠি নাড়ার যে ক্ষমতা সেটি কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, অদূর ভবিষ্যতে শেষ হয়ে যাবে কিনা আমার মনে হয় না। যে এমনিতে রাষ্ট্রপতিকে নিয়ে তো অনেক রকম আলাপ আলোচনা হচ্ছে, আপনি জানেন। তো আগামী 12ই মার্চ সংসদের অধিবেশন বসছে। নতুন রাষ্ট্রপতি নিয়োগ হবে নাকি শাহাবুদ্দিন চুপ্পুই বহাল থাকবে, কিংবা মানে রাষ্ট্রপতি হওয়ার জন্য ডক্টর ইউনূসের নাম আমরা শুনছিলাম, যেই বন্দোবস্তগুলি হয়েছে কিংবা যেই চুক্তি ভারতের সঙ্গে বা দর কষাকষি হয়েছে, সেখানে ইউনূসকে রাষ্ট্রপতি রাখা হতে পারে, এরকম গুঞ্জন তো আপনিও শুনেছেন। নাকি মানে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা কি বাদ হয়ে গেছে, নাকি এখনো তার না, সম্ভাবনা? এরকম এরকম সবগুলো গুঞ্জনই আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়ার একটা গুঞ্জন আছে, ইউনূস সাহেবের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন আমরা গত 1 বছর ধরে শুনে আসছি। বিশেষ করে তারেক রহমান সাহেবের সাথে যখন লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠকটি করলেন, রুদ্ধদ্বার বৈঠক, সেই বৈঠকের কোনো নোটস তো বাইরে আসেনি, প্রকাশ হয়নি, সুতরাং আমরা জানি না। তো তার আছে, তারপরে বদিউল আলম মজুমদারের মতো লোকেরও আছে, বিএনপির প্রাক্তন মন্ত্রী যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের দুজনের নাম আসতে পারে, সেরকম হতে পারে। কিন্তু গত কয়েকদিন রাষ্ট্রপতির এই উদ্দেশ্য প্রণোদিত সাক্ষাৎকার এবং বিশেষ বিশেষ পয়েন্ট উল্লেখ করে, বিশেষ বিশেষ পয়েন্টকে হাইড করে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন, আমি একটা পয়েন্টের কথা উল্লেখ করি, এটা আপনার অনুষ্ঠানে বলেছিলাম কিনা আমার ঠিক মনে নেই, হয়তো অন্য কোথাও বলেছিলাম, যে এত বড় বড় দুটো সাক্ষাৎকার যে একবারে ছাপানো গেল না, 2বারে ছাপতে হয়েছে পত্রিকায়, সেই সাক্ষাৎকারের কোথাও 71, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, এই 4টি শব্দ নেই। তিনি তার বদলে কি উল্লেখ করেছেন, এই শুনলাম তিনি চলে গেছেন, এরপর বিকালবেলা শুনলাম যে তিনি দেশ ছেড়েছেন। হুম। তিনি না তো, এই তিনি শব্দটি কেন বলছেন? তিনি তো ভদ্র শব্দ। তিনি বলছেন যে উনি। উনি, যাই হোক। তো এখন বিষয়টা হলো যে এই যে উনি বা তিনি, আমরা তো আর উনি বলবো না, আমরা তিনিই বলবো, এই যে তিনি এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে বিষয়গুলো চেপে গেলেন, এই বিষয়গুলো কি তাকে মহান করলো? নিশ্চিতভাবে না। বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন আপনি, আর আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আপনার এত বড় বড় ভাষণে দেশের এত বড় বড় সমস্যাগুলো নিয়ে আপনি আলোচনা করবেন, সেখানে 71 আর মুক্তিযুদ্ধ এই শব্দ দুটো আসবে না, এটা অ্যাবসার্ড হতে পারে না। জি। আপনি শেখ হাসিনার নাম নাই বা নিতে পারেন, আপনার নিয়োগকর্তা তাকে আপনার ভালো ভালো নাও লাগতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু আপনি 71, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 3টি শব্দ আপনার সাক্ষাৎকারে আসলো না, এটা আশ্চর্যজনক। এই জন্য আমি বলছি যে এই সাক্ষাৎকারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অতীতে যা হওয়ার হয়েছে, এবং আমি বিএনপির এই যে বদান্যতা, আমাকে রেখে দেওয়া, আমাকে মবের হাতে তুলে না দেওয়া, বা মব কর্তৃক আমাকে অপসারিত করতে না দেওয়া, এর বদান্যতা হিসাবে আমি এই কথাগুলো বললাম। প্রয়োজন হলে আমি এই কথা সংসদে দাঁড়িয়েও রিপিট করব। আপনারা যদি দেখেন, ভালো মনে করেন দেখেন, আপনারা ভালো মনে করলে যদি আমাকে 28 সাল পর্যন্ত রাখেন তা আমি থাকলাম, আর যদি মনে করেন যে না আমাকে রাখার দরকার নেই, তা আমাকে আগে ভাগে বলে দেবেন, আমি চলে যাব। বিষয়টা হচ্ছে এই জায়গাটায় থেকে আছে। জি। কিন্তু কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে যে এই ধরনের কৌশল যে ব্যক্তি গ্রহণ করতে পারেন, সেই ব্যক্তিকে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী সরকার বিশ্বাস করবে, এই বিষয়ে আশ্বস্ত হওয়া যায় না। আমি অন্তত আশ্বস্ত হচ্ছি না যে বিএনপি ওনাকে রেখে দেবেন।
এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইউনূস সাহেবের সাথে তারেক রহমান সাহেবের যত চুক্তি হোক না কেন, দুজনের কেউ কিন্তু সেই চুক্তির কথা ফ্ল্যাশ আউট করতে পারবেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মতো। সেই সময় পারলে পারতেন, এখন আর পারবেন না। এখন করলে সেটা বিশ্বাসযোগ্য হবে না। এখন করলে ইউনূস সাহেব যদি প্রকাশ করে, হ্যাঁ, তারেক রহমান সাহেব বলবেন যে এইটা সর্বব্র সত্য নয়, এর ভিতরে কিছু পাঞ্চ করা হয়েছে। তারেক রহমান সাহেব বা প্রধানমন্ত্রী যদি এটা প্রচার করেন, তাহলে ইউনূস সাহেব বলবেন যে এখানে কিছু পাঞ্চ করা হয়েছে বা কিছু কাটছাট করা হয়েছে, পুরো বক্তব্য আসেনি। সেই জন্য দুজনের কেউ সেই বিষয়গুলো এখন ফ্ল্যাশ আউট করবেন না। তবে আমার যেটা মনে হয় যে এরকম একজন ব্যক্তিকে, বিতর্কিত ব্যক্তিকে কখনোই তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট হিসাবে পছন্দ করবেন না। জি। তো এই দুজনের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তারা দুজন অনেক কিছু বলতে পারেন, আগামীতে আমরা অনেক কিছু মিরাকল ঘটনা দেখব। কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারেক রহমানের সরকার এই দুজন ব্যক্তিকে অন্তত প্রেসিডেন্ট বানাবেন না। জি। এমনিতে সেনাবাহিনীতে যে রদবদলগুলো হচ্ছে, আপনি জানেন এই আজকেই বেশ কতগুলো রদবদল হলো। গত সপ্তাহে একটি রদবদল হলো বড় ধরনের। যারা এতদিন ক্রীড়নকের ভূমিকা পালন করেছেন, তাদের অনেকেই বিভিন্ন জায়গায় মানে বদলি হয়েছেন। এটির অন্তর্নিহিত কি আছে? এখন এই বিষয়টি আসলে আমরা বাইরে থেকে খুব বেশি আঁচ করতে পারবো না। একটা হচ্ছে যে এই লোকগুলোকে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে, এই লোকগুলো হচ্ছে মোটা দাগে এন্টি ওয়াকারুজ্জামান। আমি এদেরকে জামাতি লোক বলছি না, বা জামাত ভাবধারার লোক বলছি না, জামাত অনুসারী কোন রাজনৈতিক অনুসারী কোন লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল হতে পারেন না অফিসিয়ালি। আনঅফিসিয়ালি তিনি কি হবেন কি না হবেন এটা কেউ বলতে পারে না। কিন্তু অফিসিয়ালি বলতে পারি না যে আমরা যে অমুক জেনারেল আওয়ামী লীগ পন্থী। সফট কর্নার থাকতে পারে, কিন্তু তিনি বাংলাদেশ পন্থী, এটা আমাদেরকে অফিসিয়ালি বলতে হয়। তো সেই হিসাবে আমরা জানি যে যারা যারা ওয়াকার সাহেবের বিপক্ষে ছিলেন, তথা জামাতের প্রতি যাদের সফট কর্নার ছিল, এই লোকগুলোকে বাদ দেওয়া হচ্ছে এখন। কারণ এই লোকগুলো সেই সময় ক্ষমতা প্রয়োগ অপব্যবহার করেছিলেন। প্রেসিডেন্ট জানে না, এমন বহু 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 চুক্তি পাকিস্তানের সাথে করে ফেলেছে, অনেক মিটিং করে ফেলেছে যে মিটিং এর কোনো মিনিটস প্রেসিডেন্টের কাছে পৌঁছায়নি, দেশের মানুষের কাছে পৌঁছায়নি, দেশের মানুষ জানেও না যে আমরা শাহিন 2 নির্মাণ করতে যাচ্ছি বাংলাদেশে। এমন ঘটনাও কিন্তু ফ্ল্যাশ আউট হয়েছিল যে পাকিস্তানের যে মিসাইল শাহিন 1, সেই শাহিন 1 এর একটা আপার ভার্সন আমরা বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে। তারপরে বাংলাদেশের অমুক জায়গায় দেওয়া হচ্ছে পাকিস্তান সমরাস্ত্র কারখানা বানানোর জন্য। তো এই যে চুক্তিগুলো হয়নি বা হয়েছে বা বৈঠকগুলো হয়েছে, সেই জিনিসগুলো তো ফ্ল্যাশ আউট হয়েছে, পত্রিকায় এসেছে, জনগণ জানে। তো সেই জিনিসগুলো জানার পরে এই লোকদের ক্ষমতার অপব্যবহার সম্পর্কে বা এরা ক্ষমতায় থাকলে কত দূর যেতে পারে, এটা তো একটা ধারণা করা যায়। সেই জন্য এদেরকে বাদ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা সেন্সে। আর একটা সেন্স হচ্ছে যে আপনি দেখেছেন যে আমেরিকাতে যেটা ঘটে, যে রিপাবলিকানরা ক্ষমতায় যখন আসে তখন ডেমোক্রেটদের যত সব এই ব্যুরোক্রেটস যারা আছে, ইনস্ট্রুমেন্টস টুলস যাই বলি না কেন, ঝেঁটিয়ে বিদায় করে। এবং তারা তাদের ভিতরে অনেকেই আবার ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তারা নিজেরাই চলে যায়, জানে যে তাকে বাদ দেওয়া হবে, জন্য নিজে আগে ভাগেই চলে যায়। আবার ডেমোক্রেটরা আসলে একই ঘটনা ঘটে। তো এই ধরনের দুটো বড় দল থাকলে বা বাইলেটারাল সব মানে যদি ইলেকশন গুলো হয়, ফাইটিং গুলো হয়, সেখানে এটা ঘটে। এখন বিএনপির পক্ষে যারা একটু হার্ডকোর বা বিএনপির পক্ষে সরাসরি কথা বলেন বা বিএনপির সময়কার রিক্রুটমেন্ট, তারেক রহমানের প্রতি যাদের ভালোবাসা আছে বা ভক্তি আছে, শ্রদ্ধা আছে, অনার আছে, এরকম লোকদেরকে তারেক রহমান আনতে চাইবেন, স্বাভাবিক ব্যাপার, এটা দোষের কিছু না। কিন্তু মনে করা হচ্ছে যে এখন পর্যন্ত যতগুলো গেম হয়েছে তাতে ওয়াকার সাহেব জয়ী হয়ে আছেন। কিন্তু ওয়াকার সাহেব যে তারেক সাহেবের প্রিয় ভাজন, এটি মনে করার কোনো ঘটনা কিন্তু আমাদের সামনে নেই। আবার প্রিয় ভাজন নন, এটিও বলে দেওয়ার মতন কোনো এক্সাম্পল আমাদের সামনে নেই। সুতরাং আমরা আর্মির ভেতরকার এই বিষয়টাকে ওই জায়গায় রাখতে পারি যে জাস্ট ওয়েট এন্ড সি, আমরা দেখছি তারা কি করছেন, আমরা দেখছি। ওভারঅল বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জনগণের জন্য কোনো উপকারী কাজ
এই কাজ তো আসলে ওদের দ্বারা আসেনি, বরং যেটা এসেছে দেশের দুজন প্রেসিডেন্টকে হত্যা করার বড় ঘটনাগুলো এসেছে। বাংলাদেশের দুবার তিনবার সামরিক সরকার ক্ষমতা দখল করেছে, সফট কু হয়েছে, হার্ড কু হয়েছে, একাধিকবার শত শত অফিসার সৈনিক মারা গেছে। এক একটা অফিসার তৈরি করতে বাংলাদেশের কৃষককে সারা বছরের পরিশ্রম জমা দিতে হয়, ট্যাক্সের টাকা দিতে হয় মানুষকে। আমাদের ট্যাক্সের টাকা খেয়ে একটা অফিসার তৈরি করি আমরা, একটা বিজ্ঞানী তৈরি করি, একজন ইঞ্জিনিয়ার তৈরি করি, সেটা কিন্তু আমাদের টাকায় তৈরি হয়, জনগণের টাকায় তৈরি। তো সেই জনগণের টাকায় তৈরি হওয়া অফিসারদেরকে বাংলাদেশের ইতিহাসে একবার দুইবার মারা হয়নি, বহুবার মারা হয়েছে। তো আমাদের কাছে এটা মনে হয় যে এট এ গ্লান্স আমরা আর্মির এই চেঞ্জেস গুলো যেগুলো, এগুলো সরকার যা খুশি করছে করুক, তার ভালো মনে হচ্ছে তাকে রাখছে, তার ভালো মনে হচ্ছে না রাখছে, গোল্লাই যাক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সেনাবাহিনী থেকে কবি, হ্যাঁ, কত বড় একটা ব্যবধান, তবু একটি আরেকটির সঙ্গে কতভাবে সম্পর্কিত। দেখুন, কবি মোহন রায়, মোহন রায়ানকে এবার পদক দেওয়ার সিদ্ধান্ত হলো, পরে উনি গেলেনও, গিয়ে দেখলেন তিনি পদক পাচ্ছেন না, এবং কারণ হিসেবে তিনি অভিযোগ করেছেন যে যেহেতু কর্নেল তাহেরের হত্যাকাণ্ড নিয়ে তিনি একটি কবিতা লিখেছেন, সেই জন্য তার এই মনোনয়ন, এই বাই পুরস্কার প্রত্যাহার করা হয়েছে। এটি কিভাবে করে দেখছেন? এটা মোহন রায়ন সাহেবের সত্য ভাষণ নয়, কারণ বিএনপিতে এইরকম ডাটাবেজ কালেকশন করার কোনো ডিপার্টমেন্ট নেই যে মোহন রায়ন 80-এর দশকে বা 90-এর দশকে বা 70-এর দশকে কর্নেল তাহেরকে নিয়ে কবিতা লিখেছিলেন, সেইটি কালেকশন করে রাখতে হবে বিকজ অফ 2026-এ মোহন রায়নকে পুরস্কার দেওয়ার সময় ওইটিকে সামনে নিয়ে আসতে হবে। দ্যাটস নট ট্রু, এটি কেউ রাখে না এইভাবে কালেকশন করে। এখন ধরুন যে আমি 2001 সালে যখন আওয়ামী লীগ পরাজিত হলো, হ্যাঁ, তখন আওয়ামী লীগের প্রতি সব মানুষেরই একটা সফট কর্নার ছিল, আরে হেরে গেল, ব্যাপারটা তো এরকম না, পরাজিত দলকে তো সবাই সিম্প্যাথি জানায়। তো আমরা যখন তারা কলাম লিখতাম, আমাদের সেই কলাম গুলো ডেফিনেটলি আওয়ামী লীগের পক্ষে যেত, তাই তো? এখন যদি বিএনপির ওই রকম একটা সেল থাকে যে 2001 সালে উনি আওয়ামী লীগের পক্ষে একটি কলাম লিখেছিলেন, সুতরাং ওনাকে পুরস্কার দেওয়া যাবে না, ব্যাপারটা এরকম না। এটার পেছনে অন্য কোনো কারণ আছে, যেটা মোহন রায়ন সাহেব স্বীকার করছেন না, বা অত নিজেও জানেন না হয়তো উনি, অন্য কোনো কারণ আছে। এই যে কর্নেল তাহেরকে নিয়ে লেখা, এইটা মোটেই কোনো ঘটনা না, বরং উনি তাহেরের নাম উচ্চারণ করে মোহন রায়ন সাহেব কর্নেল তাহেরকে অপমানই করলেন। এখানে একজন প্রশ্ন করেছেন যে সেনাবাহিনী কবে নাগাদ ব্যারাকে ফিরে যেতে পারে? কথা আছে, এখন পর্যন্ত আমি তো লিখিত পাইনি, তবে যেটা মোটামুটি শোনা যাচ্ছে যে এই মাসের শেষ, অর্থাৎ 28 তারিখের পরে বা মার্চের 1 তারিখ থেকে হয়তো তারা চলে যেতে পারে। তো তারা ব্যারাকে ফিরলে সেটা কি আওয়ামী লীগের কর্মীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে? না, এটা এখন বলা মুশকিল, কারণ তারা ব্যারাকের বাইরে আছেন হচ্ছে বিশেষ আদেশ বলে। বিশেষ আদেশ তো এখন আর কার্যকরী না, এখন তো যা আদেশ হবে সেটা মন্ত্রিসভার আদেশ, সরকারের আদেশ। তো তারা যে বিশেষ ক্ষমতা বলে, বিশেষ আদেশ বলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছেন, সেই পাওয়ারের মেয়াদ এই ফেব্রুয়ারি মাসে 2 মাস করে বাড়িয়েছেন, তো তাতে করে এই মাস শেষ হলে শেষ হয়ে যাবে, এরপরে নিশ্চয়ই তাদেরকে আর রাখা হবে না। জানি না আমি রাখা হবে কিনা, হয়তো তারেক রহমান সাহেব রাখলেও রাখতে পারেন, সেটা অন্য জিনিস। কিন্তু আওয়ামী লীগের ভালো হবে না মন্দ হবে এই বিষয়টি বললে আপনার সেটা আইনত একটু বিচ্যুতি ঘটে। সেটি হলো যে এক ধরনের মবকে জাস্টিফিকেশন দেওয়া হয়, অর্থাৎ সেনাবাহিনী না থাকলে আওয়ামী লীগ ফিরে এসে মারদাঙ্গা শুরু করবে এবং নিজেদের পায়ের তলার মাটি শক্ত করবে, এরকম ভাবার কোনো ঘটনা নেই। সেনাবাহিনীর জায়গায় চলে যাবে, আজ হোক কাল হোক সেনাবাহিনীকে যেতে হবে, দিস ইজ ল, এটা তো আইন। এখন সেটা চলে গেলে আওয়ামী লীগের সুবিধাও নেই, আওয়ামী লীগের অসুবিধাও নেই। আওয়ামী লীগ যদি ইচ্ছা করে তাহলে যে নেতাদের নামে কোনো রকম মামলা নেই, সেই নেতারা গ্রেপ্তারি ভয়ের পরোয়া না করে তারা রাস্তায় নামতে পারেন, তারা সংগঠিত হতে পারেন, তারা মিছিল করতে পারেন। দেশে তো এখন গণতান্ত্রিক কাঠামো আছে, তাই তো? এখন তো ইনুস মবতন্ত্র নেই, তো তারা যদি গ্রেপ্তারও হন তারা নামতে পারেন। কিন্তু তারা যে নিষিদ্ধ, তাদের কার্যকলাপ নিষিদ্ধ, সেটি কিন্তু ছাত্রলীগের এবং যুবলীগের, আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ না। আওয়ামী লীগের
দলটাকে রাজনৈতিক কার্যকলাপ করতে বাধা দেওয়া হয়েছে এবং তাদের নির্বাচনী প্রতীকটা কেড়ে নেওয়া হয়েছে, নির্বাচনের রেজিস্ট্রেশনটা বাতিল করা হয়েছে। জি, এখন রেজিস্ট্রেশন বলা হচ্ছে মঞ্জু ভাই, বলা হচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের উপরে এই যে নিষেধাজ্ঞায় যে এটা উঠে যেতে পারে যদি এই অধ্যাদেশটাই যদি সংসদে রেকটিফাই করা না হয়। না না না, ভুল এটা। অধ্যাদেশ আর নির্বাহী আদেশ দুটো দুই জিনিস। অধ্যাদেশটা হচ্ছে সংসদ বসার পরে 30টি কার্য দিবসের ভিতরে সেটাকে আইনে রূপান্তরিত করতে হয়, তা না হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়, অধ্যাদেশ। আর নির্বাহী আদেশ হচ্ছে রাষ্ট্রের যে প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকার প্রধান বা ইন্টারিম সরকার প্রধান যিনি হন, তিনি যে আদেশটি দেন সেই আদেশ কিন্তু নির্বাহী আদেশ। সেই আদেশ সংসদে যে পাশ না করলে বাতিল হয়ে যাবে এরকম না, কিন্তু আদালতে চ্যালেঞ্জ করলে সেটি বাতিল হয়ে যেতে পারে। আদালতে চ্যালেঞ্জ করলে বাতিল হতে পারে, সেটি আদালতের এখতিয়ার। কিন্তু ডক্টর ইউনূস নির্বাহী আদেশে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাটা এনেছিলেন, অধ্যাদেশ বলে না। সেই জন্য আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞাটা বিএনপির হয়তো কেউ কেউ বলছে যে এমনি উঠে যাবে, আওয়ামী লীগেরও কেউ কেউ আশাবাদী হচ্ছে এমনি উঠে যাবে, না উঠে যাবে না। বিএনপি যদি অফিসিয়ালি না তোলে, আওয়ামী লীগ যদি আদালতে আপিল না করে, আদালত যদি রায় না দেয়, ততক্ষণ পর্যন্ত এটা উঠবে না। জি, আরেকটি বিষয় একটু না বললেই নয়, এখানে অবশ্যই একজন একটি প্রশ্নটি করেছেন যে যারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, আপনার কি মনে হয় বর্তমান পরিস্থিতিতে তাদের অবস্থা, তাদের যখন এখন দেয়ালে পিঠ থেকে গেছে, তারা কি নিষ্ক্রিয় হয়ে যাবে নাকি তাদের পরিকল্পনাটা কি? না, যদি কেউ অবৈধভাবে সশস্ত্র হয়, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড অবস্থায়, সে তার কাছে যদি আনঅথরাইজ আর্মস থাকে, তো সে কখনোই নিরস্ত্র হবে না বা নিষ্ক্রিয় হবে না। তার কর্মকাণ্ড আমরা হয়তো দৃশ্যমান দেখবো না, কিন্তু সে ভেতরে ভেতরে যখন তখন কাজ করতে পারে, যখন তখন স্যাবোটাজ ঘটাতে পারে, এই সম্ভাবনা কিন্তু সব সময়ের জন্য থেকে যায়। তো যারা ঘোষণা দিয়েছিল তারা আসলে কখনো করবে না, এটা তাদের করার ক্ষমতা নেই। কিন্তু আসল কথাটা হচ্ছে যে তারা করবে না, কিন্তু যারা করবে তারা ওদের পক্ষের লোক, এটা হলো রিয়েলিটি। কিন্তু যে ওই যে পাটুয়ারি বলুন আর ওই যে সার্জিস বলুন আর যারা যারা বলেছে যে আমরা সশস্ত্র যুদ্ধ করবো টরবো, এরা জীবনেও করতে পারবে না। রাইফেলের নক কোনটা বলে এটাও তারা জানে না। ওই চাপাবাজিগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, ওগুলো কিচ্ছু না। কিন্তু যাদের হাতে এগুলো রয়েছে, যে সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে, তারা ওদের পক্ষের লোক, ওরা তাদেরকে দিয়ে করাতে পারে, এটা যখন তখন করাতে পারে, ওরা নিরস্ত্র হয়ে যায়নি। মঞ্জু ভাই, এমনিতে টিউলিপ সিদ্দিককে ধরে নিয়ে আসার জন্য রেড অ্যালার্ট জারি করেছে, হ্যাঁ, এটির ব্যাপারে যদি একটু বলতেন। এই যে প্রতিহিংসা শুরু হলো, এটি কেমন করে দেখছেন? বিএনপি তো প্রতিহিংসা রাজনীতি করবে না বলেছিল। না, এটা করবে না, এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে। কেন করবে না এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এখন আপনি যদি বলেন যে কেন কারণ নেই, আপনি যতই বলেন, আমরা যতই বলি, বিএনপি প্রমাণ করে ছাড়বে যে শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেছেন। তিনি ওই এতিমের টাকা মেরে খাওয়ার এই শব্দগুলো উচ্চারণ করেছেন। কয়টা টাকার ব্যাপার মাত্র, তার 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 নিজের পিয়নের 400 কোটি টাকা আছে, তিনি স্বীকার করেছেন। তো সেই তিনি আমাদের নেত্রীর উপরে প্রতিহিংসা করেছেন, আমাদের নেত্রীকে তিনি তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এই অভিযোগ তো বিএনপি করতে পারে। এই অভিযোগ খণ্ডন করবেন কিভাবে? কারণ তিনি তো জেলেই ছিলেন কিছুদিন, তারপর তাকে জেল থেকে এনে বাড়িটাকে জেল হিসেবে চিহ্নিত করে সেখানে তাকে রাখা হয়েছে। এখন সেই জন্য যদি বলা হয় যে তিনি তো স্বাধীন মুক্ত মানুষ ছিলেন না, শেখ হাসিনা তার উপরে প্রতিশোধ নিয়েছেন, আমরা নিলে কি দোষ কোথায়? বলতেই পারে তারা। তো সেই জন্য কে কাকে ধরে আনবে এই ব্যাপারটা আসলে এটাও একটা রাজনীতি, এটা রাজনীতির একটা চাল। এটা হচ্ছে যে বিএনপির কাছে সামনে এখন দুটো পক্ষ আছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ। এনটি আওয়ামী লীগের ভেতরে জামাত পড়ে, এনসিপি পড়ে, আদার্স পড়ে। এরা একটা শক্তি বিএনপিকে চাপে রাখার জন্য, আওয়ামী লীগও একটা শক্তি বিএনপিকে চাপে রাখার জন্য। আওয়ামী লীগের শক্তিটা যদিও এখন পর্যন্ত হিডেন,
আর ওদেরটা এখন পর্যন্ত ফ্ল্যাশ আউট, কিন্তু ওদেরকে বিএনপি কে বোঝাতে হবে যে আমরা আওয়ামী লীগের উপরে দমন নীতি অব্যাহত রাখছি, সো আমাদের উপরে অবিশ্বাস করার কোনো কারণ নাই। না 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 মঞ্জু ভাই, আপনি যদি বলেন যে বিএনপি দুইটা পক্ষের চাপে আছে, একটা আওয়ামী লীগের চাপ আর একটা এনটি আওয়ামী লীগের চাপ, তাহলে বিএনপি কোথায়? বিএনপির অস্তিত্ব কোথায় তাহলে? বিএনপি যদি ধরেন 290টি আসনও পেত, ঠিক আছে, তারপরেও ওই 10টি আসন যে বাইরে থাকতো, সেই 10টি আসনের লোকজন তো 10 জন যদি কথা বলতো যে আপনাদের এই আইনটা ভুল হচ্ছে, দেশের জন্য এটা ভুল হচ্ছে, আপনারা এটা স্বৈরাচারী আচরণ করছেন, সেটা তো পত্রিকায় আসতো, সেটা একটা চাপ না? ছোট হলেও তো একটা চাপ। আচ্ছা, আপনি আমাকে একটু টিউলিপের ব্যাপারটা বলুন। টিউলিপ সিদ্দিকী তিনি তো দুদকে চিঠি দিয়েছিলেন, প্রমাণ চেয়েছিলেন, তার তার লয়ার তিনি নিয়োগ করেছিলেন। বাংলাদেশ থেকে তো তেমন কিছুই তাকে জানানোই হয়নি, যোগাযোগ করাও হয়নি, উপরন্তু এখন রেড অ্যালার্ট জারি করলো। মানে বিষয়টা কি? এগুলা কিছুই না, এগুলাকে পাত্তা দেওয়ার কিছু নেই। বাংলাদেশের রেড অ্যালার্টে ইন্টারপোলের কিছু যায় আসে না, ইন্টারপোল এইসব বিষয়ে হ্যান্ডেল করবে না। আর টিউলিপ সিদ্দিকীকে যদি আনা যেত তাহলে তারা ইউনূস আমলেই আনতে পারত, সেই সময় যখন পারেনি কখনোই আর পারবে না, এগুলো সম্ভব না। এখন তো ধরেন বিএনপি সরকার, টিউলিপ সিদ্দিকীর উপর তারা তো আক্রোশ কেন? এখন ধরেন টিউলিপ সিদ্দিকীর উপর যে আক্রোশ দেখাচ্ছে, তো স্বভাবতই প্রশ্ন আসে না যে তারেক রহমান এই যে 17 বছর লন্ডনে ছিলেন, তিনি কি করেছিলেন? তার ইনকামের সোর্স কি ছিল? তিনি যে এই বুলেট প্রুফ গাড়ি পেলেন বাংলাদেশের জন্য, কে তাকে এই কত 20 কোটি টাকা দামের এই গাড়ি তাকে দিল, তাই না? তিনি কিভাবে তার জীবন যাপন করতেন? এত বিলাসবহুল বাড়িতে ছিলেন, এই প্রশ্নগুলি তো সঙ্গত কারণে কোনো না কোনো দিন তো চেঞ্জ হবে, তখন আবার এই বিষয়গুলি সামনে আসবে না? হ্যাঁ, আসতে পারে, এখনো আসতে পারে। কেউ বলতেই পারে এটা, এটা তো ব্যাপার না, এটা তো বললে তার জবাবও তাদের কাছে হয়তো আছে। বিষয়টা সে জায়গাটায়। আমি আপনাকে একটু সহজ করে বলি, আমাদের দর্শকদেরও সেটা বুঝতে সুবিধা হবে। আপনি দেখলেন যে সরকার গুঁড়ো দুধের উপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। বাজারে 1 কেজি গুঁড়ো দুধ 800 টাকা বিক্রি হচ্ছিল, আপনি শুল্ক প্রত্যাহার করার 15 দিন পর বাজারে গেলেন, আপনার কাছে 800 টাকাই রাখা হচ্ছে। আপনি প্রশ্ন করলেন যে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, 15% বা 30% প্রত্যাহার করা হয়েছে, এখন তো দাম কমার কথা। ও বলবে এটা আমার আগের স্টক। আগামী 2 মাস পরেও আপনি গেলেন ওই দোকানে, এরপরে তখনও বলবে সে ওইটা আমার আগের স্টক। যেটির দাম কমে যাবে সেটি হলো আগের স্টক, আর যেটির দাম বেড়ে যাবে সেই জিনিসটি যেদিন বাড়ার ঘোষণা হলো, বাজেট যে যেদিন ঘোষণা হয়, বাজেট ঘোষণার পরে রাত 12টার পর থেকে ওই জিনিসটার দাম বেড়ে যায় সঙ্গে সঙ্গে। তো এটা হলো সরকারের একটা নিয়ম আছে, সরকার নিজেই, ব্রিটিশ আমল থেকে কিন্তু বাংলাদেশে এই নিয়মটা চালু আছে, খুব জঘন্য একটা নিয়ম, কোন সরকার এটা চেঞ্জ করার চেষ্টা করেনি। সরকার আপনার কাছে পায় হচ্ছে 335 টাকা 42 পয়সা, এই 42 পয়সার জন্য আপনার কাছ থেকে 1 টাকা নেবে, যেহেতু খুচরো পয়সার সিস্টেম নেই। কি কারণে নেবে? the law হচ্ছে which is better, which is bigger, বিগারটা সে নেবে, সরকার নেবে, আর স্মলারটা হচ্ছে পাবলিককে দেবে। এই যে বাজে ব্যাপার একটা, এই বাজে ব্যাপারটা বাংলাদেশ গভর্নমেন্টের ভিতরে আছে। তো সেইটার জন্য আপনি ওই যে বলবেন যে আমার এই অমুকটা নিয়েছে, আপনি যখন এই সরকারের বিরুদ্ধে মামলা করবেন, যদি কখনো করেন, দুইটা আমাকে দেওয়া হয়েছে, এটা আমার আগেকার আমলের, আমি যখন রাজনীতিতে আসিনি সেই আমলের আমার এক ব্যবসায়ী বন্ধুর দাও, বা আমার এক আত্মীয়র দাও, বা আমাদের বাপের জমি ছিল বা সম্পত্তি ছিল সেটা বিক্রি করে কিনে। তো টিউলিপ সিদ্দিকী কি করেছেন? টিউলিপ সিদ্দিকী দুর্নীতি করেছেন, বাড়ি কিনেছেন, ফ্ল্যাট উপহার পেয়েছেন। এই জিনিসটা নিয়ে আমরা ইউনূস আমলে বহুবার আলোচনা করেছি। এটা কোনো ইস্যু না। এই ইস্যুটা ওরা হচ্ছে এটাকে কুল গাছ মনে করে, ওই কিছু লোকজন আছে যাওয়ার সময় একটা ঝাঁকি দিয়ে যায়, যদি একটা দুইটা কুল পড়ে পড়ুক। সেই আর কি। তো মঞ্জুরুল হক, আজকে শেষ করছে আলোচনাটি, কারণ যে ঘটনাগুলো ঘটছে সম্ভবত আগামী দিনগুলোতে নতুন নতুন এরকম চোর পুলিশ খেলা চলতেই থাকবে, কি বলেন আপনি? সবচেয়ে দুঃখজনক হচ্ছে ওইটাই যে আওয়ামী লীগের
একটা বড় অংশ কিভাবে জানি বিশ্বাস করে বসে আছে যে বিএনপি রিফর্মড হয়েছে। 2001 সালের 1 থেকে 6 সালের বিএনপি আর এখনকার বিএনপি এক নয়। তারা নিশ্চয়ই আওয়ামী লীগকে একটা ব্রেক দেবে। আর এক গ্রুপ বিশ্বাস করে না যে এটা আওয়ামী লীগ বিএনপি করবে। কিন্তু আমরা যারা জনগণ, আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি, নিরপেক্ষ অবস্থান থেকে যদি দেখি, টুডে টুমরো আওয়ামী লীগকে বিএনপির লাগবে। বিএনপির নিজের অস্তিত্বের জন্য, নিজের সার্ভাইভের জন্য বা নিজের অবস্থানকে সুসংহত করার জন্য তাকে আওয়ামী লীগকে লাগবে। তো সেই জন্য আমার যে জিনিসটি লাগবে, এটা যখন আমার সামনে নেওয়ার সুযোগ আছে, আমি সেই ফ্যাসিলিটিসটা নেব না কেন? আমি যদি আরো দেরি করি তাহলে তো আমার ক্ষতিটা আরো বাড়তে থাকবে এদিকে। আমি আশা করব বিএনপির নেতৃত্বের এই জায়গাটার শুভবুদ্ধিটা হবে যে টুডে টুমরো যখন আমাকে আওয়ামী লীগের হেল্প নিতে হবে। কেন আওয়ামী লীগের হেল্প নিতে হবে কেন? আওয়ামী লীগের হেল্প নিতে হবে, আওয়ামী লীগের হেল্প না নিলে বাংলাদেশটাকে দক্ষিণ পন্থার দিকে নিয়ে চলে যাবে তারেক রহমানের বিপক্ষ গোষ্ঠী। এবং তারা এই ব্যাপারে সাংঘাতিক রকম শক্তিশালী, এবং তাদের পেছনে বিভিন্ন শক্তিশালী দেশও বিএনপি কি দক্ষিণপন্থা নয়? বিএনপি ওই মাত্রার দক্ষিণপন্থা নয়, নিজেদেরকে মনে করে না। আমরা মনে করতে, পাবলিক মনে করতে পারে, কিন্তু বিএনপি মনে করে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, তারা একটি গণতান্ত্রিক দল। তাদেরকে অনেকে দক্ষিণপন্থী বলতে পারেন, কিন্তু বিএনপি তো মনে করে না। তো বিএনপির এই যে মনে না করা, বিএনপির একটি গণতান্ত্রিক দল হিসাবে স্টাবলিশড হওয়া, এটার জন্যই তাকে কিন্তু আওয়ামী লীগকে লাগবে। জি, বিএনপি দক্ষিণপন্থা দল নয়, তারা মধ্যপন্থা থেকে দক্ষিণপন্থা। ফলে না, সেই হিসাবে বললে তো আওয়ামী লীগও দক্ষিণপন্থার দল। আওয়ামী লীগ কোন রিজিয়নে? মধ্যপন্থা থেকে বামপন্থা। আর না, বামপন্থা না। আওয়ামী লীগ মাল্টি ক্লাস অর্গানাইজেশন। আওয়ামী লীগ সর্বদলীয় মানুষের অর্গানাইজেশন। কিন্তু 14 সাল 13 সাল থেকে আওয়ামী লীগের যে টার্ন আউটটা, সেই টার্ন আউটটা হচ্ছে দক্ষিণপন্থার দিকে।